সুপ্রিয় দর্শক, আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই বিজয় দিবসে সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার ও তার সর্বাধুনিক চিকিৎসা। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার রুকসানা পারভিন ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে গাইনোকোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ মোনা। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। তো ম্যাম, আজকের এই দিনে আমরা আমাদের অর্জনগুলো নিয়েই একটু প্রথমে শুরু করতে চাই যে আমাদের এই চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন রোগের আমরা বিভিন্ন ধরনের সর্বাধুনিক চিকিৎসা সেটি দিতে আমরা সার্থক হয়েছি। তো ম্যাম, জানতে চাইবো এই জরায়ু মুখের ক্যান্সারে আমাদের বাংলাদেশে কি কি সাকসেস স্টোরি রয়েছে বা কি কি ধরনের সর্বাধুনিক চিকিৎসা রয়েছে? স্বাস্থ্যক্ষেত্রে আমরা কিন্তু অনেক সফলতা পেয়েছি। মাতৃমৃত্যু, তারপরে শিশু মৃত্যু, এগুলো কিন্তু অনেক কমেছে। হ্যাঁ, তো জরায়ুর মুখের ক্যান্সার এটা কিন্তু মেয়েদের খুব কমন একটা ক্যান্সার। বলা হয় মেয়েদের যে সমস্ত ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে প্রথম, তারপরেই কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারটা অনেক বেশি। তো আগে যেটা হতো যে এই ক্যান্সারটা সম্পর্কে মানুষের কিন্তু ধারণাই ছিল না, একেবারেই ধারণা ছিল না, জানতো না। ওভাবেই হয়তো একদম ক্যান্সারের অ্যাডভান্স স্টেজ হয়ে সেভাবেই পেশেন্টগুলি মারা যেত। কিন্তু এখন মানুষ কিন্তু অনেকটাই সচেতন, জানে। যদিও আমরা বলবো যে ঠিক যে পরিমাণ এখনও আমরা এক্সপেকটেশন, ঠিক সেই পরিমাণ এখনও আমরা পাচ্ছি না, কিন্তু তারপরেও তারা আসে এখন। আগে যেমন আমরা যে ক্যান্সার ইনস্টিটিউটে আগে যে পেশেন্টগুলির সংখ্যা ছিল, যেখানে 20 জন, 10 জন, 20 জন, 15 জন, 30 জন এরকম, এখন কিন্তু প্রতিদিন আউটডোরে 80 থেকে 100 জন পেশেন্ট কিন্তু এখন আসে। কারণ কি, আমরা চিকিৎসা দিতে পারছি। এখন প্রোগ্রেসিভ যে ইনভেস্টিগেশনসগুলি আছে, যেমন সিটি স্ক্যান, MRI, অথবা এখন আমরা যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি যে সেগুলি দিতে পারছি। আর জরায়ুর ক্যান্সার এমন একটা ক্যান্সার যেখানে দেখা যায় যে যদি খুব প্রাথমিকভাবেই আসে বা আর্লি স্টেজে আসে, সেটা কিন্তু চিকিৎসা দিলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা বলবো যে অবশ্যই আমাদের একটা অর্জন যে তারা জানছে আমরা চিকিৎসা দিতে পারছি, তাদেরকে ভালো করতে পারছি। ক্যান্সার শুনেই তো সবাই নিশ্চয়ই চমকে যান বা ভয় পান, জীবন নাশক একটি রোগ। একটু জানতে চাইবো জরায়ু মুখে কি ধরনের ক্যান্সার হয়ে থাকে? জরায়ুর মুখে যে ক্যান্সারটা হয় সেটা সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আমরা এটাকে সার্ভাইকাল ক্যান্সার বলি বা জরায়ুর মুখের ক্যান্সার বাংলায় আমরা যেটা বলি। মেয়েদের যদি খুব অল্প বয়সে বিয়ে হয়, তাদের যদি খুব ঘন ঘন বাচ্চা হয়, অথবা কোনো মেয়ের যদি একাধিক পার্টনার থাকে, হ্যাঁ, অথবা তার হাজব্যান্ডের যদি একাধিক ওয়াইফ থাকে বা তার একাধিক মেয়েদের সংস্পর্শে যাওয়ার হিস্ট্রি থাকে, এগুলি কিন্তু রিস্ক ফ্যাক্টর। সার্ভিক্স বা জরায়ুর মুখ যেটা, হ্যাঁ, সেটা তো আমাদের যেমন এরকম একটা স্কিন থাকে, ওরকমই তো একটা ইনট্যাক্ট একটাই থাকে। একটা মেয়ে যখন আনম্যারিড থাকে, তো যখন বিয়ের পরে কনজুগাল লাইফে যখন হয়, তখন কিন্তু সহবাসের পরে কিন্তু এটা বারবার ইনজুরি হতে থাকে, অথবা ডেলিভারির পরে কিন্তু ইনজুরি হতে থাকে। তখন এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা সেখানে কিন্তু বাসা বাঁধতে শুরু করে, মাল্টিপ্লিকেশন করে, আস্তে আস্তে ওখানে টিউমারের মতো গ্রোথ এসে যায়। আমরা অনেক সময় বলি কলিফ্লাওয়ার, একদম ঠিক কফি যেরকম থাকে ওরকম কলিফ্লাওয়ার লাইক, ফুলকপির মতো এরকম গ্রোথ চলে আসে আর কি। তো এইটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। টিউমার ওখানে গ্রো করে এবং আস্তে আস্তে সেটা থেকে বিভিন্ন সিমটমস চলে আসে, এখান থেকে আস্তে আস্তে সাইডে ছড়াতে থাকে। জি, সেটাই জানতে চাইবো যে আমরা তো জানি টিউমার হলে তার নানাবিধ কিছু উপসর্গ নিয়েই সে আমাদের শরীরে দানা বাঁধে। তো প্রথমে জানতে চাইবো যে কি কি ধরনের উপসর্গ এটি প্রেজেন্ট করতে পারে? আমাদের দেশের মেয়েরা নিজেদের মাসিক সমস্যা অথবা নিজেদের এই যে জরায়ু সম্পর্কিত যে কোনো সমস্যাগুলোকে তারা সব সময় হাইড করতে চায় বা নেগলেক্ট করতে চায়, সহজে বলতে চায় না। এবং এই কারণেই কিন্তু আমরা বেশিরভাগ পেশেন্টে আমাদের ক্যান্সার ইনস্টিটিউটে আমরা দেখেছি যে 84 থেকে 85% পেশেন্টই কিন্তু অ্যাডভান্স স্টেজে আসে, অর্থাৎ যখন রোগটা আরো একটু বেশি বেড়ে যায় সেই সময়। শুরুতে আসলে কিন্তু এটা চিকিৎসা করাটা সহজ। সাধারণত যে উপসর্গগুলি হতে পারে বা থাকে,
সেটা হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, অর্থাৎ একটা মেয়ের যখন মাসিক বন্ধ হয়ে যায়, হওয়ার পরে যদি তার কোনো কারণে যদি ব্লিডিং হয়, অর্থাৎ এই ব্লিডিংটা নিয়ে যখন ওখানে একটা গ্রোথ হবে তখন সেখান থেকে কিন্তু ব্লিডিং হতে থাকবে। তো এই কমপ্লেনটা নিয়েই আসে যে তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে 5-7 বছর, হঠাৎ করে আবার ব্লিডিং শুরু হচ্ছে, অথবা হাজব্যান্ডের সাথে মেলামেশা পরে তার ব্লিডিং হচ্ছে। অথবা অনেকেই যেটা কমপ্লেন নিয়ে আসে যে খুব একটা ডার্টি ওয়াটারি ডিসচার্জ, অর্থাৎ ময়লা পানির মতো বা এরকম দুর্গন্ধযুক্ত পানি, এরকম একটা তলপেটে ব্যথা। কখনো কখনো দেখা যায় যে মেনোপজে যায় নাই, অর্থাৎ মাসিক একেবারেই বন্ধ হয়ে যায় নাই, কিন্তু কাছাকাছি সময় হয়, অর্থাৎ 40-এর পরে এই মহিলার অনেক সময় দেখা যায় অনিয়মিত ঋতুস্রাব বা অনিয়মিত ঋতুচক্র, সেটা নিয়ে আসে। তো এটার সাথে কোনো কানেকশন আছে কিনা? দুইটা মাসিকের মাঝখানে তার একটু ব্লিডিং হচ্ছে, অথবা এক নাগারে 1 মাস ধরে তার ব্লিডিং হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে 3-4 মাস বন্ধ, তারপর হঠাৎ করে অনেক হচ্ছে, এগুলোও কিন্তু ওর সাথে রিলেটেড। তো এই সমস্যাগুলি যদি কোনো মায়ের বা কোনো মহিলার যদি দেখা দেয়, অবশ্যই অতি সত্বর কিন্তু তার এই কারণটাকে তাকে আগে এক্সক্লুড করতে হবে, অর্থাৎ ডায়াগনোসিসে তাকে আসতে হবে যে এটা কেন হচ্ছে, এটা স্বাভাবিক। অনেক সময় দেখা যায় যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার আগে মেয়েদের কিন্তু এটা হতে পারে, একটু অনিয়মিত হতে পারে, 2-3 মাস পর পর হচ্ছে, অথবা একটু বেশি হচ্ছে, অথবা 2 মাসিকের মাঝখানে একটু হচ্ছে, কিন্তু এটা হতে পারে ভেবে বসে থাকলে চলবে না। অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ক্যান্সার কিনা বা অন্য কোনো সমস্যা কিনা সেটার জন্য ইভ্যালুয়েট করতে হবে। কোন বয়সে এটি হবার সম্ভাবনা সবচাইতে বেশি? এটা যে কোনো বয়সেই হতে পারে, তবে 40 বা 40-50 অথবা 50-র পরে, এই সময়টাতে এই বয়সেই কিন্তু বেশি হয় জ্বরের ক্যান্সার। তার আগে কি আমরা কোনো ধরনের স্ক্রিনিং এর আওতায় তাদেরকে আনতে পারি কিনা? স্ক্রিনিং করে কিন্তু জ্বরের ক্যান্সার প্রিভেন্ট করা খুব অনেকাংশে সম্ভব। কারণ প্রতিরোধ এবং প্রতিকার এই দুটা জিনিস, যে আমরা কিন্তু এটাকে প্রতিরোধ করতে পারি। কারণ জ্বরের মুখে যখন এইচপিভি ইনফেকশন শুরু হয়, সেখান থেকে ক্যান্সার পর্যন্ত টার্ন নিতে অনেক লম্বা সময়, 10 থেকে 15, কখনো কখনো 20 বছর লাগে। তো এর মধ্যে যদি সে যে কোনো সময় চিকিৎসার আওতায় চলে আসে, তাহলে কিন্তু সে সেভ হয়ে ক্যান্সার পর্যন্ত যেতে হলো না। তো এখানে বেশ কিছু স্ক্রিনিং প্রসিডিউর আছে, তার মধ্যে ভায়া টেস্ট, ভিজুয়াল ইন্সপেকশন ইন অ্যাসিটিক অ্যাসিড, আরেকটা আছে প্যাপস স্মিয়ার, আর আছে এইচপিভি ডিএনএ টেস্ট। এই 3টা প্রসিডিউরের মধ্যে আমাদের দেশে প্যাপস এবং এইচপিভি ডিএনএ, যেটা এইচপিভি ডিএনএ একটু এক্সপেন্সিভ, সেটা এখনো ওভাবে কিন্তু সব জায়গায় সেই ফ্যাসিলিটিসগুলি এখনো নাই। প্যাপসটা হচ্ছে, কিন্তু ভায়া যেটা ভিজুয়াল ইন্সপেকশন ইন অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু প্রত্যেকটা জেলা হসপিটালে, প্রত্যেকটা জায়গায় কিন্তু গভর্নমেন্ট এটার ব্যবস্থা করেছেন। এবং প্যাপসের যে প্রসিডিউর যেটা, সেটা করার জন্য কিন্তু একদম ডক্টর লাগবেই, যে সেরকম কিন্তু ম্যান্ডেটরি না। যে কোনো হেলথ ওয়ার্কার, ট্রেন্ড যে কোনো হেলথ ওয়ার্কার, নার্স হতে পারে বা যারা আছেন, তাদেরকে একটু ট্রেন করলেই কিন্তু তারা এটা করতে পারে। তো উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি বা যে জায়গাগুলিতে পেরিফেরিতে যদি এই ভায়া টেস্ট করে ওদের যদি সন্দেহ হয়, একটা কার্ড দিয়ে দেয়, কার্ড দিয়ে তারপরে পাঠিয়ে দেয়, তখন সেখান থেকে কল্পোস্কোপি, অর্থাৎ ওইখান থেকে অল্প একটু মাংস নিয়ে, যদি সন্দেহটা তাদের মনে হয় যে মাইক্রোস্কোপিক্যালি দেখে যে ঠিক আছে ওইখানে তার আসলেই তার একটা ক্যান্সারের জীবাণু আছে বা একটু সন্দেহজনক মনে হচ্ছে, তাহলে সেখান থেকে একটু টিস্যু নিয়ে বায়োপসি করে, বায়োপসি করলে তখন কনফার্ম হয়ে যায়, বোঝা যায়। এটা একটা কাজে এটা যদি আমরা আরেকটু করতে পারি, যে ভায়াটা প্রত্যেকটা মেয়ে 30 বছর বয়স হয়ে গেলে অথবা 10 বছর তার ম্যারিড লাইফ হয়ে গেলে, সেই জন্য অবশ্যই ভায়া করে, প্রত্যেকেই ভায়া করে। ভায়া কিন্তু যারা ক্যান্সারের একটু সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য না, প্রত্যেকের জন্য, প্রত্যেকটা নারীর জন্যই, যে তাকে স্ক্রিন করা যে আমি সুস্থ আছি। এবং এই ভায়ার সাথে সাথে আরও একটা, যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কিনা, ব্রেস্ট এক্সামিনেশনও কিন্তু করে দেয়। তাহলে একসাথে কিন্তু 2টা ক্যান্সারের স্ক্রিনিং হয়ে যাচ্ছে। তো সবারই আসলে ভায়া টেস্টই করা উচিত। আর আপনি বলছিলেন যে এছাড়া প্যাপসমিয়ার রয়েছে বা ডিএনএ টেস্ট আছে, সেগুলো কিভাবে করা হয়? প্যাপসমিয়ার যেটা, ওটাও জ্বরের মুখ থেকে একটু রস নেওয়া হয়, রস নিয়ে সেটা পরীক্ষা করা হয়। এইচপিভি ডিএনএ প্রসিডিউর কিন্তু একই রকম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আপনি আমাদেরকে উপসর্গগুলো জানিয়েছেন, এখন একটু জানতে চাইবো এই ক্যান্সার ইনভেস্টিগেশন বা ডায়াগনোসিসের জন্য কি কি প্রসেস আছে? ডায়াগনোসিসের জন্য প্রথমেই যেটা, আমরা আগে পেশেন্টটাকে এক্সামিন করি। এক্সামিনেশন করে আমরা কিন্তু ক্লিনিক্যালি মোটামুটি এটার স্টেজিং করে ফেলি, দেখে যে তার টিউমারটা
কতটুকু তার সাইজ কোথায় কতটুকু আছে, কতটুকু পর্যন্ত সে স্প্রেড করে গেছে বা বিস্তার লাভ করেছে, সেই ওই জায়গাটাতেই আছে, বা শরীরের অন্যান্য যেমন লাংসে চলে যেতে পারে, লিভারে চলে যেতে পারে, বা তার জ্বরের পাশে যে আর অন্যান্য যে অর্গানগুলি আছে ওভারি টোভারি সেই সব জায়গায় চলে যেতে পারে। তো এইটা কিন্তু আমরা শুরুতে আগে দেখি, ক্লিনিক্যালি তার স্টেজিংটা করে ফেলি। স্টেজিং করার পরে তখন আমরা তাকে কিছু বেসলাইন ইনভেস্টিগেশনস দিই, এরপরে ওখান থেকে বায়োপসি নিই। আমরা যখন একটু গ্রোথ আমরা দেখি তখন বায়োপসি নেই। বায়োপসিটাই হচ্ছে কনফার্মেটরি টেস্ট। আর ট্রিটমেন্টের জন্য যখন তার আর কিছু যখন ইনভেস্টিগেশনস লাগে তখন সেটা দিই। কিন্তু এই ডায়াগনোসিসের জন্য কিন্তু আমরা ক্লিনিক্যালি আগে দেখি, অর্থাৎ আমি একজন ফিজিশিয়ান, আমি দেখব যে তার আসলে জ্বরের মুখে ক্যান্সার আছে কিনা, থাকলে তার কোন স্টেজে আছে, এটা কিন্তু ক্লিনিক্যালি। তারপরে এটা কনফার্ম হওয়ার জন্য আমরা কি করি, শুধু বায়োপসিটা কনফার্মেটরি একটাই, শুধু ওখান থেকে টিস্যু নিয়ে আমরা বায়োপসি করি কোন স্টেজে আছে সেটি দেখার জন্য। না, বায়োপসিটা কনফার্মেশনের জন্য, আর স্টেজটা আমরা ক্লিনিক্যালি আলাদা ভাবে করেন। কোন স্টেজে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? এটা কোথায় কতটুকু বিস্তার লাভ করেছে, এটার সাইজ এই অনুযায়ী কতগুলি স্টেজে ভাগ করা যায়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এরকম ভাবে, এবং প্রত্যেকটারই আবার 1, 2 এরকম ভাগ আছে, এ বি করে করে ভাগ আছে। সাধারণত দেখা যায় যে স্টেজ 2A পর্যন্ত আমরা কিন্তু অপারেবল এই পেশেন্টগুলি। হ্যাঁ, আর স্টেজ 2B থেকে অনওয়ার্ডস সেটা হচ্ছে ইনঅপারেবল। তো স্টেজ 1 থেকে যে মানে আর্লি স্টেজ সেটা যে অপারেশন ছাড়াও কিন্তু সেখানে রেডিওথেরাপিও দেওয়া যায়, বা এই ট্রিটমেন্টও দেওয়া যায়, হয় রেডিওথেরাপি নাইলে আমরা অপারেশন। তো সাধারণত অপারেবল কেসগুলিকে আমরা অপারেশনেই করি। আর দেখা যায় কিছু কিছু পেশেন্টের আবার অপারেশনের পরেও তার কিছু থেকে যায়, তখন আবার কিন্তু রেডিওথেরাপি, কেমোথেরাপি। বললাম যে জরায়ু ক্যান্সারের কোন স্টেজে কি ধরনের চিকিৎসা রয়েছে, তো সেগুলোই এখন জানবো। যে লেট স্টেজে যখন আসে রোগীরা, তখন আপনারা কি করে থাকেন? লেট স্টেজে আসলে স্টেজ 4A বা পর্যন্ত দেখা যায় যে আমরা তখন কনকারেন্ট কেমো রেডিয়েশন আর কি, কেমোথেরাপির সাথে রেডিওথেরাপি, এই ট্রিটমেন্টটাই দেওয়া হয়। আর কিছু কিছু পেশেন্ট আসে একেবারেই স্টেজ 4B, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তখন অনেক সময় দেখা যায় পেলিয়েটিভ কেমোথেরাপিতে চলে যেতে হয় আর কি। সেজন্য আমি বলবো যে আমরা যত বেশি পেশেন্টদেরকে কাউন্সিলিং করতে পারবো, পেশেন্টের সাথে আসা অ্যাটেন্ডেন্টদেরকে আমরা কাউন্সিলিং করতে পারবো। আর্লি স্টেজে যদি তারা আসে, প্রথমতই আমরা প্রিভেনশনের জন্য বলবো, যাতে তারা না হয় এই ক্যান্সারগুলি, যে কারণে হচ্ছে সেগুলি প্রিভেনশন। তারপরে আসলে যেন আর্লি স্টেজে আসে, আর কারণ আর্লি স্টেজে এসে ট্রিটমেন্ট দিলে সে পুরোপুরি ভালো হয়ে যায়। কাজে আমরা চাইবো যে পেশেন্টগুলি যেন আর্লি স্টেজে আসে। আর একটা ব্যাপারে এই প্রসঙ্গে আমি বলি যে প্রিভেনশন যখন আমি বললাম, এটা কিন্তু আর প্রাইমারি প্রিভেনশন হিসাবে এটা কিন্তু ভ্যাকসিনও আছে। জি, আমরা ভ্যাকসিনটা নিয়ে শেষে কথা বলতে চাই। এখন একটু জানতে চাইবো যে ম্যাম, যারা ইয়াং আছেন বা যারা নিউলি ম্যারিড, একেবারে কম বয়স, আপনি বলেছেন যে কোনো বয়সে এটি হতে পারে, তো সেই বয়সে হলে তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটি কি ধরনের হয়ে থাকে? যে কোনো বয়সেই হোক, ওর স্টেজিং, ডায়াগনোসিস সব কিন্তু একই, সেম আর কি। যদি নিউলি বা আর্লি কোনো এজে ইউজুয়ালি কম হয়, তবু আমরা একেবারে পাই না তা নয়। আসলে ওভাবে আমরা, যেহেতু আপনি বলছিলেন অপারেশন করতে হয়, হ্যাঁ, ক্লিনিক্যালি তার ফ্যামিলিয়াল যে এক ধরনের রিলেশনশিপ, তার উপরে তো এক ধরনের প্রভাব পড়তেই পারে। তো কিভাবে আপনার কাউন্সিলিং করেন? আচ্ছা, সেক্ষেত্রে যদি ফার্টিলিটি স্পেয়ার করা বা এটা আমি বলেছি, যদি আর্লি স্টেজে আসে তাহলে কিন্তু আমরা থেরাপি, রেডিওথেরাপি বা কেমোথেরাপি এগুলি দিতে পারি। হ্যাঁ, সেইটাতে আমরা যেতে পারি। আর সাধারণত দেখা যায় যে সিএ সার্ভিক্স বা জ্বরের মুখের ক্যান্সার 40 আপ, এটাই কিন্তু বেশি। ওভারিয়ান ক্যান্সার বা এগুলি, সেটা হচ্ছে আর্লি স্টেজে হতে পারে। সেই ক্ষেত্রে তখন আমরা ফার্টিলিটি স্পেয়ারিং যে অপারেশনগুলি আছে সেগুলি তখন আমরা কিন্তু করি আর কি। আচ্ছা, তো আমরা যেহেতু আপনি বলছিলেন যে প্রিভেনশনটা খুবই জরুরি এক্ষেত্রে, তো কি ধরনের প্রিভেনশন আছে? আমরা জানি প্রাইমারি, সেকেন্ডারি এইভাবে প্রিভেনশন করা হয়, তো সেগুলো কি? প্রাইমারি প্রিভেনশন সেটা হচ্ছে যে ভ্যাকসিন, অর্থাৎ এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা দিয়ে কিন্তু এই ক্যান্সারটা হচ্ছে, এবং এই ভাইরাসটা দিয়ে একটা ভ্যাকসিন তৈরি করা হয়, হয়ে তারপরে কিন্তু সেটা আমাদের হিউম্যান বডিতে ইনজেক্ট করা হয়। তো এটারও ভ্যাকসিন আছে। সার্ভারিক্স নামে একটা ভ্যাকসিন খুব বেশি প্রচলিত, আরও এরপরেও কিছু বের করেছে। তো এই ভাইরাসের কতগুলি স্ট্রেন আছে, কিন্তু অনেকগুলি স্ট্রেন আছে, তো সবগুলি স্ট্রেনকে কভার করা সম্ভব হয় নাই।
তো ভ্যাকসিন অর্থাৎ যেই স্ট্রেনগুলো দিয়ে সবচাইতে বেশি হয় সেই স্ট্রেনগুলি নিয়েই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। সাধারণত এই ভ্যাকসিনগুলি দেওয়া হয় স্কুল গোয়িং যে বাচ্চাগুলি আছে যদি তাদেরকে দেওয়া যায়, অর্থাৎ বিয়ের আগে। আমরা বলেছি বিয়ের পরে কিন্তু তার সমস্যাগুলি শুরু হয়, কেন হয় সেগুলি আলোচনা করেছি। কাজে তার আগেই কিন্তু ভ্যাকসিনটা দিলে সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। তারপরে দেওয়া যাবে না তা নয়, তো সে সবচেয়ে বেশি ইফেক্টিভ। জি ম্যাম, ভ্যাকসিন কতগুলো দিতে হবে এবং ডিউরেশন কি সেটি সম্পর্কে জানবো, তবে তার আগে আমাদের এই প্রোগ্রামের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে আসি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের আগের যুগে প্রাচীনকাল থেকে সাধারণত যখন ক্যান্সার ছিল তখন এটাকে খুব মরণ ব্যাধি রোগ হিসেবে চিহ্নিত করা হতো, কিন্তু এখন যখন ক্যান্সার হয় মানুষের তখন কিন্তু এটা ট্রিটমেন্ট করা সম্ভব, এবং ট্রিটমেন্টের পাশাপাশি ঠিক খাবারের মাধ্যমে কিন্তু একজন রোগীর সুস্থতা নির্ভর করে। সবার প্রথমে ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে ঠিক কী খাবার খাওয়া লাগবে, কিভাবে কোন খাবারটা স্কিপ করতে হবে, এটা অনেক পেশেন্ট বুঝে উঠতে পারেন না, বা তাদের যারা আত্মীয় স্বজন আছেন বা তাদেরকে যারা দেখাশোনা করেন যে বুঝে উঠতে পারেন না যে কী খাওয়াবেন। ক্যান্সারের যখন ট্রিটমেন্ট করা হয়, বিশেষ করে কেমোথেরাপির সময়, তখন শরীরে বেশি করে মেডিসিন দেওয়া হয়। তো দেখা যাচ্ছে তখন বিভিন্ন প্রকারের সাইড ইফেক্ট হয়, যেমন চুল পড়ে যাওয়া, চোখের নিচে কালো দাগ, খাবার অরুচি। ক্যান্সার ট্রিটমেন্টে সাধারণত পেশেন্টকে নরম ভাত খাওয়ানোর অভ্যাস করতে হবে, কারণ কেমোথেরাপির সময় দেখা যাচ্ছে যে ডাইজেশনের প্রবলেম হয়। দ্বিতীয়ত, যে খাবারগুলো দিতে হবে নরম ভাতের সাথে সবসময় তরকারিটা ঠান্ডা তরকারি থাকতে হবে। ঠান্ডা তরকারি বলতে একটু তেল মশলা কম দিয়ে রান্না করে সেই খাবারটা দিতে হবে। সবুজ শাকসবজি এবং ফলমূল বেশি করে খাওয়াতে হবে, কারণ এই সময় শরীরের নানান প্রকার জটিলতা দেখা যায়। তখন দেখা যাচ্ছে ভিটামিন, মিনারেলস, আয়রন, হিমোগ্লোবিন এগুলোর অভাব দেখা যায়। হিমোগ্লোবিন যখনই কমে যাবে তখন অবশ্যই তাকে বিটরুটের শরবত দেওয়া যেতে পারে, কারণ বিটরুটে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। বিটরুটের সাথে যদি সেলরি এবং র্যাডিশটা মিক্সড করে দেওয়া যায় জুস হিসেবে, তাহলে কিন্তু ক্যান্সারের রোগী অনেক বেশি পুষ্টি পাবে। আনার খুবই ইম্পর্ট্যান্ট একজন ক্যান্সার রোগীর জন্য, কারণ আনারে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। আর যদি ক্যান্সার পেশেন্ট সব খাবার হজম করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাকে যখন শাক খাওয়ানো হবে, বিশেষ করে কচু শাক, লাল শাক, ডাঁটা শাক, অবশ্যই ওটার সাথে লেবুর রসটা মিশিয়ে খাওয়াতে হবে, কারণ ভিটামিন সি সাধারণত আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। যদি আপনি শুধুমাত্র শাক খাওয়ান ভাতের সাথে, তাহলে কিন্তু প্রপার হিমোগ্লোবিনটা তার শরীরে অ্যাবজর্ব করবে না। প্রতিদিন একটা করে গার্লিক খাওয়ানো যেতে পারে। রসুনটা খুবই ভালো ক্যান্সার পেশেন্টের জন্য, কারণ রসুন এক প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট। এটা শরীরের বিভিন্ন টক্সিনটাকে বের করে দিতে সাহায্য করে। কেমোথেরাপির সময় বেশি করে পানি পান করতে হবে, বিশেষ করে রোগীদের উপর নির্ভর করে। যদি কারোর ক্রিয়েটিনিন লেভেলটা যদি ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি খেতে, কারণ এই সময় প্রচুর পরিমাণে মেডিসিন ইনটেক হয়, যার জন্য শরীরে অনেক পুষ্টির ঘাটতি থেকে যায় এবং বডি টেম্পারেচারটা তখন অনেক বেশি উপরে উঠতে থাকে, যার প্রভাবে তখন পানিটা অনেক বেশি প্রয়োজন হয়। ভালো হজমের জন্য ক্যান্সারের পেশেন্টকে একটা স্যুপ দেওয়া যেতে পারে। টমেটো স্যুপটাও অনেক ভালো, কারণ টমেটো স্যুপে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা সাধারণত ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করে। আর চিকেন আইরিশ স্টু এটাও ক্যান্সার পেশেন্টকে দেওয়া যেতে পারে, কারণ এই সময় দেখা যাচ্ছে ক্যান্সারের পেশেন্ট কোনো কিছুই খেতে চায় না। তখন তাদেরকে যত তরল খাবার দেওয়া যায়, যত পাতলা খাবার দেওয়া যায় এবং সহজেই হজম হয় এমন খাবারটা দেওয়া সবচেয়ে বেশি ভালো। ক্যান্সারের ক্ষেত্রে অনেক বিধি নিষেধ আছে যেগুলো মেনটেন করতে হয়। অনেক খাবারের রেস্ট্রিকশন থাকে, কারণ এগুলো যদি প্রপারলি মেনটেন না করে তাহলে কিন্তু কোনোভাবেই ক্যান্সারটা প্রিভেন্ট করা সম্ভব না। প্রথমত, রিফাইন্ড সুগার, রিফাইন্ড আটা, সাদা আটা এগুলো ক্যান্সার পেশেন্টের জন্য টোটালি বাদ করে দিতে হবে, কারণ রিফাইন্ড যে আটা থাকে সেটাতে সাধারণত কার্বন ডাইঅক্সাইড মিক্সড করা থাকে বেশি করে সাদা বানানোর জন্য। এটা ক্যান্সারের জন্য খুবই ক্ষতিকর। চাষ করা মাছটা ক্যান্সারের জন্য খুব ক্ষতিকর, কারণ চাষ করা মাছে সাধারণত যে প্যারাসাইটগুলো থাকে সেটা প্যারাসাইটগুলো ধ্বংস করার জন্য একটা কীটনাশক দেওয়া হয়, যেটা আমাদের শরীরের সবার জন্যই খুব হার্মফুল। ফ্রাইড ফুড, বাইরের জাঙ্ক ফুড,
স্পাইসি, এক্সেসিভ স্পাইসি ফুড, এগুলো ক্যান্সার পেশেন্টকে একদমই দেওয়া যাবে না। এগুলো থেকে টোটালি বিরত থাকতে হবে। চর্বিযুক্ত খাবার দেওয়া যাবে না। অনেকেই দেখা যাচ্ছে যে খেতে ইচ্ছা করছে, কোনো কিছুতে রুচি নেই, কিন্তু গরুর মাংস খেতে চাচ্ছেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, গরুর মাংসটাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আর পোলট্রি, কোনো মুরগি দেওয়া যাবে না। পোলট্রি মুরগিটা ক্যান্সার পেশেন্টের জন্য খুবই খারাপ। এই জন্য সবসময় যেটা করতে হবে যে দেশি মুরগি দেওয়ার চেষ্টা করতে হবে। বেশি করে দেশি মুরগির স্যুপ দিতে হবে ক্যান্সার পেশেন্টকে। আর্টিফিশিয়াল কোনো ফুড দেওয়া যাবে না, কোনো লিভেনিং এজেন্ট, ফোমিং এজেন্ট, কোনো আচার, টমেটো সস, চা, কফি, বাইরে কোনো কোল্ড ড্রিঙ্কস প্রকারের বেভারেজ খাওয়া যাবে না। অতিরিক্ত লবণ, বেকিং সোডা আছে এমন কোনো খাবার দেওয়া যাবে না। বিশেষ করে বেকিং ফুডগুলো যেগুলো বেকড করা হয় সেগুলো শরীর ক্যান্সার পেশেন্টের জন্য অনেক খারাপ। আর মাইক্রো ওভেনের কোনো খাবার দেওয়া যাবে না, কারণ মাইক্রো ওভেনে যখনই কোনো খাবার গরম করা হয় তখন দেখা যাচ্ছে যে এই উপর থেকে একটা রেডিয়েশন ছড়ায়। এই রেডিয়েশনটা ক্যান্সার পেশেন্টের জন্য খুবই ক্ষতিকারক। প্রোটিন জাতীয় খাবার, বিশেষ করে ডিমটা প্রতিদিন তার খাবারের লিস্টে রাখতে হবে। আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম, তো এই সার্ভারিক্স যে ভ্যাকসিনের কথা বললেন, এটি আপনি বলেছেন যে স্কুল গোয়িং গার্লসদেরকে আপনারা সাজেস্ট করেন, কিন্তু এটি কি পোস্ট ম্যারিটাল কোনো উইমেন নিতে পারবে কিনা? স্কুল গোয়িং যে চাইল্ডগুলি, অর্থাৎ আমরা আনম্যারিড যে গার্লগুলি আছে তাদের ক্ষেত্রেই আমরা বেশি ইফেক্টিভ বলছি। তবে অবশ্যই বিয়ের পরেও নিতে পারে আর কি। সাধারণত দেখা যায় যে 9 থেকে 14 বছর বয়সের যে বাচ্চারা আর কি বা মেয়েরা, তাদেরকে 2টা ডোজ দিলেই হয়। 0-তে, অর্থাৎ আজকে যদি একটা দেয় তার 6 মাস পরে একটা। আর 15 বছর এবং অনওয়ার্ড এর পরবর্তী যে বয়সে, সেখানে কিন্তু 3টা দিতে হবে। একটা হচ্ছে 0, 1, 6, অর্থাৎ আজকে যদি দেয় 1 মাস পরে একটা, 6 মাস পরে একটা। তো এগুলো তো আপনি ভ্যাকসিনেশনের কথা বলছিলেন, একটি প্রিভেনশন, আর কি প্রিভেনশন আছে? আর সেকেন্ডারি প্রিভেনশন, যেটা আমরা ট্রিটমেন্ট হিসাবে আমরা বলতে পারি আর কি। তো সেটা তো চলছে। তো আমরা এই যেগুলিতে প্রিভেন্ট করা সম্ভব, প্রাইমারি প্রোটেকশনের প্রিভেনশনের উপরে যদি আমরা বেশি জোর দিতে পারি, হয়তো এক সময় এমন একটা সময় আসবে, যেমন আমরা হেপাটাইটিসের যে ভ্যাকসিন, সেটা কিন্তু এখন ইপিআই শিডিউলের মধ্যে চলে এসছে। তো হয়তো দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট অদূর ভবিষ্যতে এই মেয়েদের যে জরায়ুর ক্যান্সারের যে ভ্যাকসিন, সেটাও হয়তো ইপিআই শিডিউলের মধ্যে যদি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু একেবারেই আর মানে শুরু থেকেই সেই প্রিভেনশনটা হয়ে গেল, প্রাইমারি প্রিভেনশন। যাদের অনেক আর্লি ম্যারেজের একটা হিস্ট্রি থাকে, তো সেসব ক্ষেত্রে কন্ট্রাসেপশন বা ব্যারিয়ার মেথড কতটা হেল্পফুল হতে পারে? ঠিক আছে, সে ব্যারিয়ার মেথড নিতে পারে, কারণ ওসিপি ক্যান্সারের সাথে, যে জরায়ুর যে ক্যান্সার, সেটার সাথে কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিলের একটা রিলেশন আছে। অর্থাৎ যদি তার অনেকদিন কেউ ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করে, আবার স্মোকিং এর একটা হিস্ট্রি আছে, যদিও আমাদের দেশে মেয়েরা স্মোক কম করে, বাইরের কান্ট্রিতে বেশি, তাও আবার লো ক্লাস কিন্তু দেখা যায় যে স্মোকার বেশ কিছু আছে। এই ওসিপি বা স্মোকার, এদেরও একটা রিলেশন থাকে। ওসিপিটা ম্যাক্সিমাম পেশেন্টের আমরা হিস্ট্রিতে কিন্তু তার 5 থেকে 7 বছরের একটা ওসিপির হিস্ট্রি আমরা পাই। তো ব্যারিয়ার মেথড আসলে তার ইনজুরিটা মেইন আর কি। যে ইনজুরি যদি হয় যেভাবেই হোক, তাহলে তো সেটা বা প্রেগন্যান্সিতে হচ্ছে সম্ভব নয়, কোনোভাবে প্রিভেন্ট করা সম্ভব। ম্যাম, আজ এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মোনা, ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে কথা হচ্ছিল জরায়ুমুখের ক্যান্সার ও তার আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ব্লাড ক্যান্সার বলতে সাধারণ মানুষ যেটা বোঝে সেটা আসলে লিউকেমিয়া। যদিও আমরা চিকিৎসকটা ব্লাড ক্যান্সার ইট কভার্স অল দ্য হেমাটোলজিক্যাল অনকোলজি বা ম্যালিগন্যান্সি, কিন্তু সাধারণ মানুষের কাছে লিউকেমিয়াটাই হচ্ছে ব্লাড ক্যান্সার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।